এই কাহিনীটির সমস্ত কিছু কাল্পনিক, বাস্তবের সাথে যার কোনো মিল নেই। এই কাহিনীটি শুনে বাস্তবের সাথে মিলাবেন না এবং বিচলিত হবেন না। দেখো অঞ্জন, তোমার ইন্টার্নশিপ তো শেষ হলো, এবার তোমাকে পোস্টিং নিতে হবে। তুমি বরাবরই ভালো ছাত্র, তাই তোমায় জিজ্ঞেস করছি, তুমি পোস্টিং কোথায় চাও? সদরে না মহকুমায়? আপনাকে অনেক ধন্যবাদ স্যার, তবে আপনি যদি আমাকে কোনো গ্রামে পোস্টিং দেন তাহলে খুব ভালো হয়। সে কি, গ্রামে কেন? তুমি শহরে থাকলে তোমার প্রসার খুব তাড়াতাড়ি ঘটবে। আর সেখানে, মাফ করবেন স্যার, আসলে আমি একদম সাধারণ গ্রামের ছেলে। আমি ছেলেবেলায় দেখেছি আমাদের গ্রামের কত লোক বিনা চিকিৎসায় মারা গেছে। আর পাশের গ্রামে স্বাস্থ্যকেন্দ্র থাকলেও সেখানে কোনো ডাক্তার পাওয়া যেত না। তাই আমার বরাবরই ইচ্ছে ঠিক ওই রকমই কোনো গ্রামের মানুষদের জন্য আমি কিছু করব। আমি তোমার ভাবনায় মুগ্ধ অঞ্জন, এটা সত্যি গর্বের ব্যাপার। তাহলে এক কাজ করি, তোমাকে আমি তোমার ইচ্ছে মতো জায়গাতেই রেকমেন্ড করে দিচ্ছি। তোমার প্রথম পোস্টিং হবে বিচিত্রপুর গ্রামের স্বাস্থ্যকেন্দ্র। ওখানে এর আগে শেষ কেউ পোস্টেড ছিলেন প্রায় 10 বছর আগে, আর তার আগেও যে দুজন পোস্টেড ছিলেন তারাও দিন কয়েকের বেশি সেখানে কাজ করেননি। কেন স্যার? এরকমটা হয়েই থাকে। প্রত্যন্ত গ্রামে পোস্টিং নিয়ে তারপর কোনো বেসরকারি হাসপাতালে ভালো টাকার লোভে চলে যাওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। এরাও হয়তো সেরকমই করেছিল। তুমি চিন্তা করো না, আমি কেয়ারটেকার ধনঞ্জয় মিত্তিরকে বলে দেব, ও সমস্তটা তোমায় জানিয়ে দেবে। টানা 3 বার ট্রেন চেঞ্জ করে আমি যখন স্টেশনে নামলাম তখন সন্ধে গড়িয়েছে। অবশ্য জায়গাটাকে স্টেশন বললে ভুল হবে। মাটির ওপরে ইতস্তত মোরাম ছড়ানো আর এদিক ওদিক কিছু ইট দিয়ে সাজানো বেদির মতো। স্টেশন একেবারে শুনশান, খালি। খানিক এগোতেই একটা ছোট ইটের ঘর চোখে পড়ল। দেখলাম একজন মাঝবয়সী লোক দাঁড়িয়ে আছে ঘরটার সামনে। আপনি নিশ্চয়ই নতুন ডাক্তার বাবু? আমি ধনঞ্জয় মিত্তির দা। ও, আপনি কেয়ারটেকার মিত্তির দা? ঠিক ধরেছেন, আসুন আমার সাথে। বাইরে একটা রিক্সা দাঁড়িয়েছিল। চলুন স্যার, উঠে বসুন, আপনার মালপত্র আমায় দিন। দুজনে রিক্সায় চড়ে বসলাম। জায়গাটা বেশ ছিমছাম, বেশ মনোরম সবুজ ক্ষেত দুপাশে, আর মধ্যিখানে পাকা রাস্তা। সেই রাস্তা দিয়ে চলেছে আমাদের রিক্সা। এখান থেকে কত দূরে হবে স্বাস্থ্যকেন্দ্র? তা প্রায় 12 কিলোমিটার তো হবেই। তাও একে আগে থেকে বলে রেখেছিলাম, নইলে এখানে সন্ধে নামলে আর কিছু পাওয়া যায় না। আচ্ছা, এখানে অনেকদিন কোনো ডাক্তার নেই শুনেছি। হ্যাঁ, তা প্রায় বছর 10 তো হবে। আসলেই গন্ডগ্রামে এসে কেউ থাকতে চায় না। তার উপর অধিকাংশ মানুষই উদ্বাস্তু। শুধু ভোটের সময়টুকু ছাড়া এদের আর কেউ খবর নেয় না। আচ্ছা, পঞ্চায়েত বা ব্লক থেকে কিছু করে না? ওরা এদের কথা ভাবলে কি এতদিন স্বাস্থ্যকেন্দ্র ফাঁকা পড়ে থাকে? অন্য সময় সেরকম কোনো সমস্যা নেই স্যার, কিন্তু এই বর্ষাকালে এই গ্রামে ম্যালেরিয়ার খুব উপদ্রব। তখন এই গ্রাম যেন ভয়ঙ্কর রূপ ধারণ করে। প্রতি বছর মিনিমাম জনা 50 লোক ম্যালেরিয়ায় মারা যায়। এখানে মশারি বা ব্লিচিং পাউডারের কোনো ব্যবস্থা নেই? ওই যে বললাম, এখানে উদ্বাস্তুদের নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। অনেকবার অনেক জায়গায় বলা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুটি হয়নি। বিচিত্রপুর যেমন অন্ধকারে ছিল তেমনই আছে। খানিক পরে রিক্সা এসে দাঁড়ালো একটা গেটের সামনে। জায়গাটা প্রায় জরাজীর্ণ। ভাড়া মিটিয়ে রিক্সাওয়ালাকে বিদায় দেবার পর আমি আর মিত্তিরদা ভিতরে এলাম। একটা টিম করে জ্বলতে থাকা আলোয় আমি আমার ভগ্নপ্রায় কোয়ার্টারটা দেখলাম। দোতলা কোয়ার্টার। দোতলায় জমাট বাঁধা অন্ধকার। রাতের অন্ধকার গাঢ় থাকলেও চাঁদের অল্প আলোয় আশপাশের তাল গাছের সারি চিনতে অসুবিধে হলো না। সাথে সাথে এটাও বুঝতে পারলাম গোটা কম্পাউন্ডটায় আগাছা আর ঝোপঝাড়ে ভর্তি হয়ে আছে। না, সত্যি এখানে থাকতে গেলে আমায় ভালো রকম কসরত করতে হবে, সে আমি বুঝতেই পেরেছি। কি দেখছেন স্যার, এদিকে আসুন। মিত্তিরদা একটা ঘরের দরজা খুলে দিল। এই যে স্যার, এই আপনার ঘর। আমি সকালেই পরিষ্কার করিয়েছি। আর আমার ঘরটা ওদিকে। আপনার যদি কোনো দরকার হয় আমায় একবার হাঁক দেবেন কিংবা ফোন করবেন।
আর হ্যাঁ, রোজ 9টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেলে দয়া করে বাইরে আর বেরোবেন না। কেন, চোর ডাকাতের উপদ্রব? না না না, আশপাশে জঙ্গল হয়ে আছে, শিয়াল ভাম সাপ খুব ঘুরে বেড়ায়। এই নিন টর্চ, কাজে লাগবে। ও হ্যাঁ, আসল কথাটা বলা হয়নি। এই যে এখানে সাইকেলটা দেখছেন, এটা আপনি ব্যবহার করতে পারবেন। বুঝতেই তো পারছেন, এখানে গাড়ির তেল ভরাতে গেলে 40 কিলোমিটার যেতে হবে। আর রিক্সা অটো তো কথা ছেড়েই দিই। না না, আমি সাইকেলে অভ্যস্ত। রাতে খাবার পর আমার পৌঁছানোর খবরটা বাড়িতে জানিয়ে দিলাম। কিছুক্ষণ পর বাইরে থেকে ছমছম আওয়াজ কানে এলো। জানলা দিয়ে তাকিয়ে দেখি মুষলধারে বৃষ্টি শুরু, সাথে হু হু করে হাওয়া। দেরি করে কাজ নেই, কাল স্বাস্থ্য কেন্দ্রে সকাল সকাল পৌঁছতে হবে। আগে এখানকার সমস্যাগুলো ভালো করে দেখি, তারপর না হয়। হঠাৎ একটা আওয়াজে চোখে ফিরে তাকালাম। মনে হলো কেউ যেন দোতলা সিঁড়ি বেয়ে নেমে আসছে, কিন্তু আমি যতদূর জানি উপরে তো কারোর থাকার কথা নয়। তাহলে এত রাতে চোর টোর নয় তো? বাইরে বৃষ্টির শব্দ এখনো কানে আসছে। টর্চটা হাতে নিয়ে খাট থেকে নেমে এগিয়ে গেলাম। পায়ের আওয়াজ লক্ষ্য করে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম। জায়গাটা ময়লা আর গাছ থেকে ছড়ে পড়া পাতায় একদম ভর্তি। সিঁড়ির মুখে আলোটা ফেলতেই আবছায় আলো আধারিতে মনে হলো টর্চের সামনে দিয়ে ছায়ার মতো কিছু একটা স্যাট করে চলে গেল। আমি একটু এগিয়ে গিয়ে ভালো করে চারদিকে টর্চের আলো মেরে দেখলাম, না তো, কেউ কোথাও নেই। তবে কি আমারই মনের ভুল, নাকি এত রাতে বেওয়ারিশ জায়গা পেয়ে কেউ বা কারা অপকর্ম করে বেড়ায় এখানে? বিকেলে মিত্তিরদাকে আগের দিনের ঘটনাটা জানালাম। না 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 না, আমি তো সেরকম কিছু জানি না। ওই কোয়ার্টারে প্রায় আমার নিয়মিত যাতায়াত, কিন্তু কোনদিনই কোনো ছোকরাদের ওর ধারে পাশেও খেঁচতে দেখিনি। না, আমি সিওরলি বলছি না, এটা আমার মনের ভুলও হতে পারে। আমি একটা কথা বলি, দয়া করে অত রাতে ঘর ছেড়ে বেরোবেন না। সে যত শব্দই হোক না কেন, শত হোক, জায়গাটা আপনার কাছে অচেনা। কথাটা হয়তো আপনি ঠিকই বলেছেন, কিন্তু অজানা কিছু হলেই আমি যেন কেমন কৌতূহলী হয়ে পড়ি। ও ভালো কথা, আমি আজ প্রেসক্রাইব করতে গিয়ে দেখলাম এখানে বেশ কিছু ওষুধ নেই। ওগুলো যত তাড়াতাড়ি সম্ভব যদি ব্যবস্থা করতে পারেন খুব ভালো হয়। ঠিক আছে, আমি আজ সদরে যাব, তারপর মেয়ের বাড়ি হয়ে একেবারে পরশুদিন ফিরব। আমাকে ওষুধের লিস্টটা করে দেবেন, আমি নিয়ে আসব। সেদিন রাতেও প্রচন্ড ঝড় বৃষ্টিতে ভাসল বিচিত্র। হাওয়ার দাপটে আশপাশের গাছগাছালিগুলো যেন প্রলয় নাচন নাচছে। রাতের খাবার অনেক আগেই সেরে রেখেছি, বই পড়ছিলাম বিছানায় বসে। এই ঝড় বৃষ্টির মধ্যে আবার কে এলো? কে? ঘড়িতে প্রায় 9টা বাজে, এই সময়ে কে আসতে পারে? আমি আর বিলম্ব না করে দরজা খুললাম। তাতে চমকে দরজা খুলতেই দেখলাম মিত্তিরদা দাঁড়িয়ে আছে, তার সর্বাঙ্গ প্রায় ভিজে একসা। মিত্তিরদা, আপনি এত রাতে? কি ব্যাপার, ভিতরে আসুন। না 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 না, ভিতরে যাব না, আমি তো আপনাকে ডাকতে এসেছি। বড় বিপদ হয়েছে। আপনার তো মেয়ের বাড়ি যাওয়ার কথা ছিল। হ্যাঁ, সেখান থেকেই আসছি। মেয়ের খুব খুব বিপদ, আপনি চলুন, নইলে ওকে বাঁচানো যাবে না। এত রাতে কোনো ডাক্তারই আসবে না, আপনি চলুন ডাক্তারবাবু, বেশি দেরি হলে আমার মেয়েটা আর বাঁচবে না। মিত্তিরদা প্রায় কেঁদে ফেলল। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, আপনি এগোন, আমি সাইকেল নিয়ে আপনার পিছন পিছন আসছি। বাইরে বৃষ্টিটা কিছুটা ধরেছে বটে, তবে এত মিষ্কাল অন্ধকারে কিচ্ছু দেখা গেল না। তাড়াহুড়োয় ছাতাটাও নিতে ভুলে গেলাম। প্যাডেলে চাপ দিয়ে তড়িঘড়ি সামনের দিকে এগিয়ে চললাম। পৃথিবী ওলট পালট করে ঝড় হয়েছে কিছুক্ষণ আগে। চারদিকে ভর্তি জল কাদা, মেঠো পথে এই জল কাদা এড়ানো দুষ্কর। দুধারে অন্ধকারে ক্ষেত আর ঝোপঝাড় ছাড়া কিচ্ছু দেখা গেল না। তাড়াতাড়ি চলুন ডাক্তারবাবু, তাড়াতাড়ি চলুন। বৃষ্টির অঝোর ধারায় তখন চারিদিক ভেসে যাচ্ছে। জল পেরিয়ে সাইকেল চালাতে রীতিমতো বেগ পেতে হচ্ছে। পাকা রাস্তা থেকে মাঠের মধ্যে দিয়ে অনেকক্ষণ চলার পর এসে উপস্থিত হলাম একটা ভগ্ন প্রায় একতলা বাড়ির সামনে। আমি সাইকেল থেকে নামতেই মিত্তিরদা বলল, তাড়াতাড়ি চলুন,
ভিতরে আমার মেয়ে খুব কষ্ট পাচ্ছে। উঠোন পেরিয়ে একটা ঘরের সামনে এলাম। ঘুটঘুটে অন্ধকারে ঝিঁঝির কলতান আর ব্যাঙের শব্দ চারদিকে প্রকট হয়েছে। লোডশেডিং হয়েছে নাকি মিত্তিরদা? এত অন্ধকারে রুগী দেখবো কি করে? আপনি ভিতরে ঢুকুন ডাক্তার বাবু, আমি আলো নিয়ে যাচ্ছি। ভিতরে ঢুকতে জানলা দিয়ে আসা হালকা আলোয় দেখলাম বিছানার মধ্যে একজন শুয়ে আছে। শুনছেন? এই যে শুনছেন? এরপর বিছানায় শুয়ে থাকা নারী ব্যক্তির কোনো নড়াচড়া অনুভব করতে পারলাম না আমি। হয়তো রোগী ঘুমাচ্ছে কিংবা জ্ঞান হারিয়েছে। আমি একবার নাড়া দিলাম তাকে। এই যে শুনছেন? আমি ডাক্তার, আপনাকে দেখতে এসেছি। কিন্তু রোগী কোনো নড়াচড়া করল না। আমি নারী দেখার জন্য হাতটা ধরতে যেতেই একটা ঠান্ডা বরফের মতো কিছু আমার হাতে যেন চেপে বসল। আমি হাতটা ছাড়িয়ে সরে যেতেই বিছানার রোগী উঠে বসল। তাকে দেখে তখন আমার আতঙ্কে দু চোখ ঠিকরে বেরিয়ে আসছে। আমার সামনে উঠে বসেছে একটা কাপড় জড়ানো বাঁশি পচা মৃতদেহ। তার গা থেকে ছাঁঝালো বিশ্রী গন্ধ আমার নাক ভেদ করে ঢুকে পড়ল। তার চোখের পুটুরে চোখ নেই, শুধু কালো গর্ত। চারদিকে নরককুণ্ডের মতো মাকড়সার জাল, বাদুড়ের বিষ্ঠা, ইঁদুর টিকটিকে বেরিয়ে এলো। মিত্তিরদা, ও মিত্তিরদা, এসব কি? আমি সারা রাত চড়ে পুড়ে মরে গেলাম, তখন আমাকে বাঁচাতে আসিসনি, আর আজ ঢং করতে এসছিস? মিত্তিরদা, মিত্তিরদা! হাতে লণ্ঠন নিয়ে মিত্তিরদা ঘরে ঢুকলো। কি হলো ডাক্তার বাবু, কি সমস্যা? এত রাতে ডেকে নিয়ে এসব কি হচ্ছে? হ্যাঁ ডাক্তার, তুমি সেদিনও আমার মেয়েটাকে বাঁচাতে পারোনি, আর আজ 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 নিজেকে বাঁচাতে পারবে না। সেদিন সেদিন কি হয়েছিল? সেদিন তুই আসবি বলেও এলি নাই, আজ নেকামি মারছিস, তাই আজ তুইও বাঁচবি না, কিছুতেই না। সনাতন দা তার বাঁশের মতো লম্বা হাত দিয়ে আমার চুল টেনে আমার শূন্যে ভাসিয়ে তুলল। আমার আর্তনাদে সেই নারী দেহ অট্টহাস্যে ফেটে পড়ল। কি শান্তি, কি শান্তি! আমার জ্বালা জোড়ালো, ভালো করে ওকে মার, আজ আমার শান্তি চাই। ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু! খুব হালকা করে একটা আওয়াজে জানলার জালের ফাঁক দিয়ে যা দেখলাম তাতে আবার চমকে উঠল। দেখলাম আর এক মিত্তিরদা জানলা দিয়ে উঁকি দিচ্ছে। এ কি মায়া! বাইরেও মিত্তিরদা আর ভিতরেও। অতঃপর ভিতরে চোখ দিতেই দেখলাম ভিতরে থাকা লোকটার চেহারা পাল্টে যেতে লাগলো। মুখ থেকে চোখ থেকে মাংস খসে খসে বেরিয়ে এলো হাড়। তৎক্ষণাৎ বাইরে থেকে অ্যালকোহল বা স্পিরিটের ছাপটা পড়ল ওদের মুখে। তৎক্ষণাৎ সেখান থেকে লাফ মারলাম, ছুটতে বাইরে বেরিয়ে এলাম। তাড়াতাড়ি সাইকেলে চাপুন স্যার, প্যাডেলে চাপ দিন। কিছু না ভেবে জোরে প্যাডেলে চাপ দিলাম। পিছন থেকে তখনও ভেসে আসছে ওদের হুঙ্কার। ওরে পালিয়ে যাবি কোথায়, পালিয়ে যাবি কোথায়, ফিরে আয়, নইলে তোদের রক্ষে নেই। সাইকেল থেকে নামবেন না স্যার, এতে লোহা আসে, ওরা আমাদের কিছু করতে পারবে না। তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন। কি ব্যাপার বলুন তো, এসব কি হচ্ছে? বলছি স্যার, লোকটার নাম ছিল হরিয়া, গ্রামে ঝাড়ুদার ছিল। টানা 10 দিন ওর মেয়ে জ্বরে ভুগেছিল। গ্রামের ডাক্তারের পায়ে অবধি পড়েছিল মেয়েটাকে বাঁচানোর জন্য। কিন্তু ডাক্তারের এত লোভ, যেই ওর কাছে যেত তাকে রেফার করত ওর বানানো নার্সিং হোমে, যাতে রোগের নামে লাখ লাখ টাকা নেওয়া যায়। সেদিন সারা দিন মেয়েটা কষ্ট পেয়ে তারপর যখন চোখ বুঝল তখন রাত ঠিক 9টা। হরিয়া সেই কষ্টে
বেশি দিন বাঁচেনি স্যার। এই কথা আপনাকে বলতেও আমার কিরকম লাগছিল, কারণ আপনি ডাক্তার মানুষ, আপনি কি বিশ্বাস করবেন? বুঝলাম ওর রোষের শিকার আমি, কিন্তু আমাকে যে ওখানেই পাওয়া যাবে আপনি কি করে জানবেন? কাজ তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, আর ঝড় বৃষ্টির জন্য আমি মেয়ের বাড়িতে যাইনি। ফেরার সময় আপনাকে দেখলাম এত রাতে ঊর্ধ্বশ্বাসে সাইকেল ছোটাচ্ছেন। সন্দেহ হলো, তারপর আমিও পিছু নিলাম, আর তখন ওই ওষুধগুলোই ছুঁড়ে মারলাম আপনাকে বাঁচাতে। অনেক ধন্যবাদ মিত্তিরদা, এ ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো কিনা জানি না, তবে আমি এটা বলে দিলাম, এই বিচিত্রপুর ছেড়ে আমি কোনোদিন যাব না। যদি আমি ভালো করে কাজ করতে পারি, যদি মানুষদের বাঁচাতে পারি, তাহলে হয়তো কোনোদিন হরিয়া আর ওর মেয়ের আত্মা ডাক্তারদের ক্ষমা করবে, এ আমার বিশ্বাস। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।